আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকে আমাদের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তো আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে। আমরা ইতিপূর্বে তোমাদের অর্থনীতি প্রথম পত্রের বাকি যে অধ্যায়গুলো আছে আমরা সেই অধ্যায়গুলোর উপর ভিডিও ধারাবাহিকভাবে দিয়েছি। তার ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি এইচএসসির অর্থনীতি প্রথম পত্রে সেই নবম অধ্যায়ের বাকি অংশগুলো নিয়ে। এবং এই আমরা এই প্লেলিস্টে আমরা চেষ্টা করতেছি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের যতগুলো অংশ আছে, মানে যতগুলো অধ্যায় আছে সবগুলো পরিপূর্ণভাবে আলোচনা করার। তো তাহলে শেষ পর্যন্ত থাকুন। আশা করি আজকের যে ভিডিওটা এটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তো তাহলে বেশি সময় নষ্ট না করে আমাদের আজকের যে আলোচনা অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায়ের প্রথম পর্ব, সেটা হলো সামগ্রিক আয় ও ব্যয়, সেটা তাহলে শুরু করি। তো দেখো, আমরা আজকে মূলত যে বিষয়গুলো আলোচনা করব এই যে প্রথম পর্বের মধ্যে, সেটা হলো এই যে সামগ্রিক আয় এবং জাতীয় আয়, এই বিষয়টা ধারণা নেওয়ার চেষ্টা করব। এবং সামগ্রিক আয় এই পরিমাপের যে পদ্ধতিগুলো আছে সেগুলো, এবং সামগ্রিক আয় কী কী বিষয়ের সাথে অন্তর্ভুক্ত থাকে, যেমন জিডিপি, তারপর এনডিপি, তারপর হলো জিএনপি, এনএনপি, এই বিষয়গুলো মোটামুটি একটা ওভারঅল সবগুলো একটা ধারণা রাখার চেষ্টা করব। এবং এখান থেকে কিন্তু পরীক্ষায় সৃজনশীল আসার পসিবিলিটি অনেক আছে, বুঝতে পারছো? তার মানে এটা কিন্তু অবহেলা করার মতো বিষয় না। তো সেজন্য অবশ্যই কিন্তু ক্লাসটা মনোযোগ সহকারে একটু বোঝা লাগবে। তো দেখো, তাহলে আমরা যাই। আমাদের অধ্যায়ের নামে আছে কি সামগ্রিক আয় ও ব্যয়। আমরা জানি আয় মানে কি একটা মানুষের যে উপার্জন, সেটাই তো আয়। তো এই যে সামগ্রিক মানে হলো টোটাল একবারে হিসাবে, মানে শুধু এখানে একজনের আয় হবে না, সমস্ত মানুষের আয় একসাথে হিসাব করা হবে, সেটাই বলছে সামগ্রিক আয়। এরকম ব্যয়, সামগ্রিক ব্যয় বলতে শুধু একজনের ব্যয়কে বোঝানো হয়নি। সামগ্রিক ব্যয় বলতে কি সবার ব্যয়গুলোকে একসাথে বোঝানো হয়েছে। তো এই যে বিষয়গুলো, এগুলো মূলত আমরা বিস্তারিতভাবে জানব। তো সর্বপ্রথম আমাদের যেটা সম্পর্কে জানবো সেটা হলো সামগ্রিক আয়, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাগ্রিগেট ইনকাম, এআই, বা যাকে বলা হয় ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। একই কথা, সামগ্রিক আয় যা জাতীয় আয় একই কথা। তো এই জন্য কিন্তু এটাকে আমরা সংক্ষেপে এআই বা এনআই বলতে পারি। তো দেখো, আমাদের সামগ্রিক আয়ের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা কি আমাদের এই সংজ্ঞাগুলো জানা লাগবে। এগুলো মুখস্থর কিন্তু বিষয় না। সংজ্ঞা বিষয়গুলো তুমি কখনোই মুখস্থ করতে যাবে না, তুমি জিনিসটা বুঝবা ইজিলি। অর্থনীতির ক্ষেত্রে তোমার একটা জিনিস মাথায় অলওয়েজ রাখার চেষ্টা করবা, সেটা হলো বুঝা। বুঝতে পারছো? তুমি যদি বুঝো জিনিসটা কি বুঝাইছে, ইজিলি তুমি অ্যান্সার করতে পারবা। আর তুমি যদি জাস্ট মুখস্থ করো, জীবনও সম্ভব না। ওইটা হবে এই যে প্যারাগ্রাফের মতো। প্যারাগ্রাফ মুখস্থ করো না, প্যারাগ্রাফ সবাই যে আমরা মুখস্থ করি। তো প্যারাগ্রাফে কি হয়, সেখানে তোমার মানে একটা ওয়ার্ডের পর পরবর্তী ওয়ার্ডটা যদি মনে না আসে তাহলে আমরা বলতে পারি না। এই জিনিসগুলো তোমাদের কিন্তু করা উচিত না। যে কোনো, এখন তোমরা বড় হয়েছো, তোমাদের উচিত কী হবে, তোমরা যে কোনো জিনিস ফ্রি হ্যান্ড রাইটিংয়ের চেষ্টা করবা। ঠিক একইভাবে অর্থনীতির ক্ষেত্রে এটাও তোমার নিজেকে সংজ্ঞা বানাইতে হবে। নিজেকে সংজ্ঞা বলতে কীরকম, সেই বিষয়টা আদলে তোমাকে জাস্ট অনুরূপভাবে সেই জিনিসটা ফুটাই তুললে হয়ে গেল। যেমন এখানে বলা হয়েছে সামগ্রিক আয়, যদি বলি দেখো, কোনো একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে কোনো দেশের বিদ্যমান সম্পদকে ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য ও সেবা উৎপাদন হয় তার বাজার দামের সমষ্টিকে সামগ্রিক আয় বলা হয়ে থাকে। বুঝতে পারছো কি? মনে হয় বুঝো না সংজ্ঞাটা। দেখো, যদি তোমাকে খোলাসা করে বলি, মানে বিষয়টা একবার বিস্তারিতভাবে, মনে করো কোনো একটা সময়, মনে করো এই যে 25 সালে, মনে করো এখন আমি এখানে কি করলাম, অনেকগুলো দ্রব্য উৎপাদন করলাম। মনে করো আমি এখানে কি উৎপাদন করলাম, মনে করো কলম, আমি অনেকগুলো কি করলাম, কলম বানালাম। তারপর অনেকগুলো মনে করো খাতা বানালাম, খাতা, এরকম আমি বিভিন্ন প্রোডাক্ট তৈরি করলাম বা পণ্য তৈরি করলাম। এখন আমি কিন্তু কলম একটা আমার নির্দিষ্ট পরিমাণ থাকে, যে আমি 10টা কলম তৈরি করব বা আমি 20টা কলম তৈরি করব, এবং প্রত্যেকটা কলমের একটা নির্দিষ্ট মান থাকবে। মনে করো 5, তার মানে কত হয়, 10 5-এ আমাদের কত টাকা আসে টোটাল কলম থেকে? 50 টাকা পেয়ে গেলাম আমরা, 50 টাকা। তো এরকম ঠিক একইভাবে আমাদের বাকি যে অংশগুলো আছে, মনে করো কলমের এরকম পেলাম, এরকম আমরা কিসের পাবো, মনে করো এরকম আবার খাতার পাবো, এরকম শার্ট, প্যান্ট, এরকম কিন্তু অসংখ্য প্রোডাক্ট বা পণ্য একটা দেশে কিন্তু তৈরি করা হয়। এইরকম প্রত্যেকটা পণ্য আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ থাকে না, যে পরিমাণ আমরা সেই পণ্যটা উৎপাদন করি বা তৈরি করি। মনে করো শার্ট 10 পিস বা 15 পিস এরকম, বা কলম 100টা 200টা, এবং সেই পরিমাণটা দিয়ে সেই দ্রব্যের যে দাম, সেটা যে যদি মানে আমরা গুণ করি, তাহলে আমরা যেটা পাই সেটাকেই মূলত বলা হচ্ছে যে সামগ্রিক আয়।
এই কথাটাই এখানে মানে ঘুরিয়ে ফিরিয়ে তারা বলছে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে কোনো দেশে বিদ্যমান সম্পদকে ব্যবহার করে, মানে সেই দেশের যে সম্পদ আছে সেটাকে ইউজ করে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য ও সেবা উৎপাদন করে তার বাজার দামের সমষ্টিকে সামগ্রিক আয় বলা হয়ে থাকে। বুঝতে পারছো? আমি যে কথাটা বললাম এখানে এটা বলা হয়েছে। আরেকটা কথা এখানে বলছে, অ্যাড করছে, সেটা হলো চূড়ান্ত পর্যায়ের দাম বা চূড়ান্ত দাম যেটা। তো আমরা এখন চূড়ান্ত দামটাই কেন ধরবো, মাধ্যমিক দামটা বা অন্যান্য দামটা কেন ধরবো না, প্রশ্ন হতে পারে না? এটা কিন্তু আমরা তোমাদের পরবর্তীতে আলোচনা করব যে চূড়ান্ত জিনিসটা কি এবং চূড়ান্ত পর্যায়ে কেন, এটা আলোচনা আছে তোমাদের, সমস্যা নেই। আপাতত জাস্ট জেনে রাখো, চূড়ান্ত হলো সর্বশেষ পর্যায়ে আমরা যে দ্রব্যটা পাবো সেইটা দাম ধরা লাগবে। মনে করো তোমার আছে তুলা, তুলা থেকে আসে সুতা, সুতা থেকে কাপড়, প্রত্যেকটা আলাদা দাম থাকে না? তুলার দাম থাকে, সুতার দাম থাকে, কাপড়ের দাম থাকে। তো আমরা কাপড়টা সবসময় ধরার চেষ্টা করব, কাপড়ের দামটা, কারণ কাপড়ের মধ্যে তুলা এবং সুতা কিন্তু মানে যুক্ত আছে। বুঝতে পারছো? এটাকে বলছে চূড়ান্ত পর্যায়ে। এরকম চূড়ান্ত যে আমরা দ্রব্যটা পাবো সেই দ্রব্যের যে দাম, সেই দামের সাথে সেই দ্রব্যের পণ্যের যে পরিমাণ আছে সেটা যদি আমরা গুণ করি, তবে আমরা কি পাবো, আমরা সেই দ্রব্যের যে একটা মানে একটা দেশে যে আয়, সে আয়টা পাবো। এরকম যতগুলো পণ্য আছে সবগুলো যদি আমরা যোগ করি তাহলে সেই দেশে যে মোট মানে সামগ্রিক যে আয়, সে আয়টা পাবো। আর সেটাই হলো, এইটা হলো সূত্রটা, এই সহজভাবে দিছে। মানে X1 দ্বারা এখানে বুঝাইছে সেই পণ্যের পরিমাণ, কতটুকু পরিমাণ তুমি পণ্য করলে, আর P1 দ্বারা হলো সেটার গড় দাম, মানে সেটার দাম কত। X2 একই কথা, মানে দ্বিতীয় পণ্য কতগুলা, এরপর হলো সেই দ্বিতীয় পণ্যের গড় দাম। বুঝতে পারছো কিনা বলো তো বিষয়টা? আমি কিন্তু খোলাসাভাবে সব কিছু বলছি। এরপরে দেখো, এরপরে যেটা হলো সামগ্রিক আয় ও এর পরিমাপের পদ্ধতি 3টা। এই যে সামগ্রিক আয় আছে, আমরা দেখলাম একটা দেশের মানে মোট আয় যে আছে যতগুলো, মানে সবগুলো। এখন এই যে আয়গুলো, আমরা আয়গুলো কিভাবে নির্ণয় করব? আমাদের অনেকগুলো মানুষ আয় করে না, শুধু কি আমি একাই করি? না, আমার মতো আরও অনেক মানুষ আছে যারা এই আয়গুলো করতেছে। এখন এই যে আয়গুলো তারা করতেছে, এখন এগুলো আমাদের তো পরিমাপ করা লাগবে। এরকম আয়ের পরিমাপের ক্ষেত্রে আমরা 3টা পদ্ধতি দেখি। প্রথমত হলো কি, আমাদের আয় পরিমাপের ক্ষেত্রে প্রথম হলো উৎপাদন পদ্ধতি, এরপর হলো আয় পদ্ধতি, এরপরে সর্বশেষ হলো ব্যয় পদ্ধতি। এই 3টা পদ্ধতিকে ইউজ করে বা 3টা প্রসেস মেথড ব্যবহার করে একটা দেশে কত আয় হচ্ছে সেটা নির্ণয় করা হয়। তো সর্বপ্রথম আমরা দেখি উৎপাদন পদ্ধতি, এটার মাধ্যমে কিভাবে একটা দেশের আয়টা হিসাব করা হয়। দেখো, উৎপাদন পদ্ধতি, কোনো আর্থিক বছরে যেসব দ্রব্য ও সেবা উৎপাদন হয় তার প্রতিটি পরিমাণকে নিজ নিজ গড় দাম দ্বারা গুণ করেও সমষ্টি নির্ণয়ের মাধ্যমে উৎপাদনের পদ্ধতিকে সামগ্রিক আয় পাওয়া যায়। মানে আমরা যা মানে সামগ্রিক আয় বললাম, সামগ্রিক আয়ের যে সংজ্ঞা উৎপাদন পদ্ধতির ক্ষেত্রে একই সংজ্ঞা। বুঝতে পারছো? কোনো একটা নির্দিষ্ট সময়, সাধারণত এটা 1 বছর ধরা হয়, কোনো একটা দেশে যে পরিমাণে দ্রব্য ও সেবা রয়েছে সেই দ্রব্য এবং সেবা ব্যবহার করে চূড়ান্ত পর্যায়ে যে দ্রব্য সেবা ব্যবহার করে সেই পণ্যটা আমরা যে উৎপাদন করব, তার চূড়ান্ত পর্যায়ে যে পণ্যটা উৎপাদন করব সেই পণ্যটার পরিমাণ এবং গড় দাম যে যদি আমরা গুণ করি তাহলে আমরা যেটা পাই সেটা হলো আমাদের একটা দেশের মোট আয়। এবং এই পদ্ধতিতেই মূলত আমাদের তোমার উৎপাদন পদ্ধতিতে কতগুলো আয় হয় সেটা বের করে। বিষয়টা মনে বুঝো নেই। দেখো আরেকটু খোলাসা করে বলি, উৎপাদন মানে কি, যেটা আমরা উৎপাদন শব্দ থেকে কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করা, এটাই তো উৎপাদন। তো এখন দেখো উৎপাদন পদ্ধতিতে তাহলে আয়টা কিভাবে নির্ণয় করে, প্রশ্ন আসতে পারে না? কারণ দেখো আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং পণ্য উৎপাদন করি, আমাদের রিয়েল লাইফে বাস্তব জীবনে অনেক পণ্য কিন্তু উৎপাদন করতেছি। এখন এই যে পণ্যগুলো উৎপাদন করলাম, মনে করো আমি এই যে মার্কেটটা আছে না, আমি এই মার্কেটটা মনে করো উৎপাদন করলাম। বুঝতে পারছো? এখন এই মার্কেটটা যে আমি উৎপাদন করলাম, এই মার্কেটটা আমি কি মানে মানুষদের কাছে যখন এগুলো দিই তখন কি বিনামূল্যে দিয়ে দিই? না, তারা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে এই মার্কেটটা কিনে। তারা কিন্তু সবাই একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দেয় এবং সেই অর্থ দিয়েই কিন্তু এই মার্কেটটা তারা কেনে। তো এখন দেখো উৎপাদন পদ্ধতিতে তাহলে আমাদের কি হয় বিষয়টা, যখন আমি এই পণ্যটা উৎপাদন করলাম একটা নির্দিষ্ট দামে, একটা নির্দিষ্ট পরিমাণে আমি কিন্তু এই পণ্যটা তাদের কাছে বিক্রি করলাম। তো তার মানে এই পণ্যটা উৎপাদন করার ফলে এই যে যারা কিনলো তাদের কিন্তু ব্যয় হলো, কিন্তু আমার আলটিমেটলি কী হলো বলো তো, আয় হলো না। তো এরকম উৎপাদন আমি যখন বিভিন্ন আরও প্রোডাক্ট করব বা পণ্য উৎপাদন করব, এরকম অসংখ্য পণ্য উৎপাদন করার ফলে আমার অনেক টাকা আয় হবে না, হবে কি না? তো এই যে যতগুলো আমাদের অর্থ আসলো, এক কথায় এই যে সবগুলো অর্থ, এগুলোই তো আমাদের আয়, আয় না? তো এরকম যতগুলো আয় হবে সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের একটা দেশে কতগুলো উৎপাদন পদ্ধতির ফলে আয় হচ্ছে তা সবগুলো পেয়ে যাব কি না?
এই জিনিসটাই এখানে বুঝাইছে যে উৎপাদন পদ্ধতির ক্ষেত্রে কিভাবে আমরা একটা দেশের মোট আয় মানে কতগুলো আয় হচ্ছে সে আয়টা বের করব। এরপরে দেখো 2 নাম্বার হলো আমাদের হলো আয় পদ্ধতি। আয় পদ্ধতি জিনিসটা কি? আয় পদ্ধতি হলো তোমার একটা দেশে কতগুলো আয় হচ্ছে সেগুলো সবগুলোর সমষ্টি। তো আয়ের উৎস আমরা জানি হলো 3টা, সেটা 3টার মধ্যে কি কি আমরা মানে প্রথমে চারটা আমরা আয়ের পদ্ধতির ক্ষেত্রে যদি দেখি, অর্থাৎ উৎপাদনের উপকরণ আমাদের যে ছিল সেই উপকরণ ছিল কয়টা? 4টা। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। কি কি ছিল? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি যেটা ছিল, ভূমির জন্য আমরা কি দিছিলাম? খাজনা। খাজনা ইংরেজি কি? রেন্ট। শ্রমের জন্য কি দিছিলাম? মজুরি। মূলধনের জন্য কি দিছিলাম? সুদ। সংগঠনের জন্য কি? মুনাফা। এই যে উপকরণ আমরা 4টা পেয়েছিলাম, এই যে প্রত্যেকটা বিনিময়ে যে এক একটা অংশ পাইলাম, ভূমির জন্য খাজনা, শ্রমের জন্য মজুরি, মূলধনের জন্য সুদ, সংগঠনের জন্য মুনাফা, এগুলো এক একটা পারিশ্রমিক না তাদের? বলো তো, তাদের কিন্তু এগুলো এক একটা হলো তাদের পারিশ্রমিক। তো এখন এরকম এগুলোই তো পারিশ্রমিক, যেটা সেটাই তো আয়, আলটিমেটলি সেটা আয় না? তো এই যে যতগুলো আয় আছে এগুলো যখন আমরা যোগ করব তখন যেটা আয় আসে সেটাই হলো একটা দেশের মোট আয় বা সামগ্রিক আয়। এভাবে মূলত আয় পদ্ধতিকে ব্যবহার করে একটা দেশের মোট আয় ব্যবহার করা হয়। এরকম আমার আয় আছে, অন্য 10 জনের আছে, এরকম সবগুলো আয় যদি আমরা যোগ করি তাহলে একটা দেশের মোট আয় ব্যবহার পাওয়া যায়। তো এখানে যা সংক্ষিপ্ত রূপগুলো দিছে ইংরেজিতে, যেমন ভূমির জন্য আমরা কী পেয়েছিলাম? খাজনা। খাজনা ইংরেজি হলো রেন্ট। শ্রমের জন্য আমরা কী পেয়েছিলাম? মজুরি। মজুরি ইংরেজি হলো ওয়েজ, ডাব্লিউ দিছে। তারপর হলো এরপর হলো তারপর হলো কি? ভূমি, শ্রম, মূলধন। মূলধনের জন্য আমরা সুদ পেয়েছিলাম। সুদ ইংরেজি হলো ইন্টারেস্ট, এই জন্য এটা আয় দিছে। এরপর হলো সর্বশেষ হলো সংগঠন। এর জন্য কী পেয়েছিলাম আমরা? মুনাফা পেয়েছিলাম। মুনাফাকে অর্থনীতিতে এবং তোমরা গণিতে দেখবা এটা পাই দ্বারা প্রকাশ করা হয়। এরপর তোমাদের এখানে আরেকটা বিষয় আছে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে হবে মাইনাস, প্লাস না, মাইনাস হলো টিপি। এবং টিপিটা আমাদের আয় পদ্ধতির ক্ষেত্রে ধরা হয় না। টিপি হলো ট্রান্সফার পেমেন্ট। তো এইটা আবার এখানে কেন অন্তর্ভুক্ত হয় না বা ধরা হয় না? কারণ একটা দেশের যে আয় মানে আয় হয়, সে আয়গুলো ধরা হয় মূলত সে দেশের মানে কষ্টের একটা ফল। কষ্ট করার ফলে যেটা আসে সেটাই তো আয় আলটিমেটলি। তো যেগুলো কষ্ট করা হয় না, ফ্রিতে আসে, এমনিতে আসে, যেগুলো বিনিময়ে আমাদের পর্যাপ্ত পরিমাণ কষ্ট করা লাগে না, তো এই রকম যে বিষয়গুলো থাকে, তো এইগুলো অর্থনীতির ক্ষেত্রে ধরা হয় না, কারণ এগুলো তো আমাদের কষ্টই নাই। বুঝতে পারছো কি? তো এজন্য যে টিপি যেটা আছে সেটা এখানে ধরা হয় না। কেন ধরা হয় না? কারণ টিপি যারা যেটা বুঝায় ট্রান্সফার পেমেন্ট বা হস্তান্তর যোগ্য পাওনা বুঝায়, অর্থাৎ কেমন বিষয়টা? হস্তান্তরযোগ্য আয় বুঝায়। বিষয়টা একটু খোলাসাভাবে বলি। টিপি হলো সেইগুলোকে, ট্রান্সফার পেমেন্ট বলতে সেগুলোকে বোঝায় যেগুলো পাওয়ার জন্য কোনো পরিশ্রম করা লাগে না। কিভাবে সেটা দেখো, আমরা আমাদের লাইফে এমন কিছু বিষয় আছে যেগুলো আমরা মানে পাইতে গেলে এমনিতে পেয়ে যাই। যেমন আমরা যদি ধরি, এই যে যারা ভিক্ষা করে তাদের কিন্তু এরকম কষ্ট নাই, এই জন্য এটা কিন্তু এখানে ধরা হয় না। এরপর হলো বয়স্ক ভাতা, এরপর হলো বিধবা ভাতা, এরকম যে বিষয়গুলো আছে সেগুলো এখানে ধরা হয় না। এছাড়া আমরা বলতে পারি পিতামাতার যে ভালোবাসা, অন্যান্য আরও বিভিন্ন ধরনের এই যে বিষয়গুলো আছে যেগুলোর বিনিময়ে আমাদের কোনো কষ্ট নাই, এগুলো ফ্রি পেয়ে থাকি, এইগুলো এখানে ধরা হয় না কিন্তু এরকম বিষয়গুলো। বুঝতে পারছো কিনা বলো তো? এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় গাণিতিক আসতে পারে, বুঝছো? তো একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখো। এরপরে সর্বশেষ হলো ব্যয় পদ্ধতি। ব্যয় পদ্ধতি কি? ব্যয় পদ্ধতিতে সামগ্রিক আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সকল ব্যয়ের যোগফল, অর্থাৎ একটা সমাজে যতগুলো ব্যয় হয় এই সবগুলো ব্যয়ের যোগফল হলো আমাদের ব্যয় পদ্ধতি। তো এখন অনেকের মধ্যে প্রশ্ন আবার আসবে, তো ব্যয় পদ্ধতিকে ইউজ করে আমরা আয়টা কীভাবে ব্যয় করবো? প্রশ্ন আসে না? ব্যয় পদ্ধতি, আর আমরা তো ব্যয় করতেছি আয়, তাহলে আমরা ব্যয়টা নিয়ে কি করব? ব্যয়টা দিয়ে আমার কাজ কি? দেখো, একজনের ব্যয় মানে কি? অন্যজনের আয়। একজনের আয় মানে অন্যজনের ব্যয়। এখন এই মার্কেটটা আমি বিক্রি করব মানুষের কাছে, আমি উৎপাদন করতেছি আমার প্রতিষ্ঠানের, এখন এই মার্কেটটা অন্যজন কিনতেছে, তাদের কি হচ্ছে? ব্যয় হচ্ছে। কিন্তু আমি এটা বিক্রি করতেছি, আমার কি হচ্ছে? আয় হচ্ছে। তার মানে আমরা যদি ব্যয়টা সম্পূর্ণটা যোগ করি, সেই পণ্যটা আয় কতগুলো আসে সেটা আমরা পেয়ে যাব কিনা বলো তো? একটু ভাবো, এই পণ্যটা যতগুলো আমরা বিক্রি করলাম সেই বিক্রির পরিমাণটা অর্থাৎ ব্যয়টা যদি আমরা যোগ করি, সেই ব্যয়টাই তো আয়, একজনের আয় না? এই ব্যয়টাই তোমাদের মনে করো তোমরা এটা কিনলা, তোমাদের ব্যয় হইলো, কিন্তু আমার কি হইলো? সেটা লাভ হইলো না, আয় হইলো না। তো এখন এই ব্যয় যতগুলো আছে সবগুলো যদি যোগ করি তাহলে সেখানে কি আসে? আয় আসে।
বুঝতে পারছো? তো এই হলো তোমার বিষয়। এভাবেই মূলত ব্যয় পদ্ধতিকে ব্যবহার করে একটা দেশের আয় নির্ধারণ করা হয়। তো ব্যয় পদ্ধতি সামগ্রিক আয়, আমরা জানি যে ব্যয় পদ্ধতির সামগ্রিক আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে সমাজে সকল ব্যয়ের যোগফল, যেটা একটু আগে বললাম। সকল ব্যয় বলতে এখানে অনেকগুলো ব্যয় আছে, যেমন আমরা সূত্র যদি ধরি ওয়াই এ আই এন আই সমান সমানটা কী হবে, সি আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, অর্থাৎ যতগুলো ব্যয় আছে সবগুলো এখানে আছে। সিতে হলো তোমার হলো কনজামশন এক্সপেন্ডিচিওর, যেটা হলো ভোগ ব্যয়। আইতে হলো ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচিওর, যেটা হলো বিনিয়োগ ব্যয়। জি হলো গভর্নমেন্ট এক্সপেন্ডিচিওর, যেটা হলো সরকারি ব্যয়। এক্সতে হলো এক্সপোর্ট মানে রপ্তানি করতে যে ব্যয়। এমতে হলো ইম্পোর্ট আমদানি করতে যে ব্যয়। এরকম যতগুলো ব্যয় আছে সবগুলো ব্যয়ের যে সমষ্টি, সেই সমষ্টি হলো আমাদের ব্যয় পদ্ধতির মাধ্যমে আয় নির্ণয়ের প্রসেস। বুঝতে পারছো কি না বলো তো? না বুঝে থাকলে কিন্তু বলা লাগবে যে এটা বুঝতেছি না। এবং তোমরা যদি কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা, তোমাদের কোনো বিষয়ে যদি বুঝতে প্রবলেম হয়। তো আমরা আজকের পর্বটা এখানে শেষ করতেছি। পরবর্তী পর্বে আমরা মূলত, যদিও আজকে চেয়েছিলাম আমরা এই যে সামগ্রিক আয়ের বিভিন্ন ধারণাগুলো আলোচনা করতে, কিন্তু পর্বটা অনেক বড় হয়ে গেছে, তাই আজকে আমাদের এই পর্বটা এখানে শেষ করতেছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে 2 নম্বর পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।